এই বিদ্যমান সংবিধান আর কার্যকর নয়। মানে এই সংবিধানটা এখন আর জনমুখী নয়, এটা কখনোই জনমুখী ছিল না, এটা একটি জনবিরোধী সংবিধান। জনগণের দায় আমাদের উপরে আছে। এই 15 বছরের পুরো ফ্যাসিস্ট রেজিমে আসলে কেন এই ধরনের ফ্যাসিজম উত্থান ঘটলো এবং কেন 15 বছরের টানা অত্যাচার, জেল জুলুম এটা কেন সম্ভবপর হলো? এটা সম্ভবপর হলো এই কারণে যে এখানে একটি ফ্যাসিস্ট সংবিধান আছে এবং এই ফ্যাসিজমকে অ্যালাউ করে এমন একটি সংবিধান এবং পুরো বাংলাদেশের জনমানুষের উপর অত্যাচার সংগঠিত হবে এমন একটি সংবিধান বাংলাদেশে আছে। এই কারণেই আসলে পরবর্তী পরিস্থিতিগুলো এখন যখন অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রথমে এটা কোটা সংস্কার থেকে শুরু হলো, কিন্তু যখন সরকার পতনের আন্দোলনের দিকে এটা মোড় নিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষের মনে আর কোনো সন্দেহ ছিল না যে বিদ্যমান সাংবিধানিক কাঠামো এবং উল্লেখ করা প্রয়োজন যে এখানে ওই সংবিধানের যেই আলাপগুলো, সাংবিধানিক সংকটের কথা কিন্তু সেই সময় আপরাইজিং এর মধ্যে ওই মুভমেন্টের সময় বলা হয়েছে। তার মানে সাংবিধানিক সংকটের কথা বারবার করে এখানে বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিভক্তি তৈরি করার জন্য, একটা কনফিউশন, বিভ্রান্তি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। তার মানে এই সংবিধানটা এখন আর জনমুখী নয়, এটা কখনোই জনমুখী ছিল না, এটা একটি জনবিরোধী সংবিধান। এই সংবিধানকে পরিবর্তন করার জন্য বাংলাদেশের মানুষ একটা ম্যান্ডেট দিয়েছে 3 আগস্ট। আমাদের যে অভ্যুত্থানের 1 নং সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, তার তার যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে দিয়েও কিন্তু উঠে এসেছে 3 আগস্ট যে এই বিদ্যমান সংবিধান আর কার্যকর নয় এবং এই অকার্যকর সংবিধানকে পরিবর্তন করা এবং পুনর্লিখন করা আমাদের আমাদের উপরে অভ্যুত্থানের ম্যান্ডেট, আমাদের উপরে একটি দায় আছে এবং সেই দায়টা স্বীকার করেই কিন্তু এখন পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি সেই দায়টা কাঁধে নিয়েই কাজ করছে এবং এই সংবিধানকে পরিবর্তনের জন্য যেই ধরনের প্রক্রিয়া আমাদেরকে অবলম্বন করতে হবে, আমরা গণতান্ত্রিক উপায়েই চাই। আমরা কোনো ধরনের হঠকারী উপায়ে সংবিধান পরিবর্তনের কথা কিন্তু বলছি না। আমরা বারবারই বলছি এখানে যেই যৌক্তিক জায়গাগুলো আছে, যেই প্রক্রিয়া জায়গাগুলো আছে, সেগুলো ফেয়ার থাকুক, সেগুলো যৌক্তিক থাকুক, তাহলে করে যেই সংবিধানে যে পরিবর্তন করা প্রয়োজন সেটা স্থায়ী এবং সেটা জনমুখী হবে। সেই জায়গা থেকে অবশ্যই এখানে গণপরিষদ নির্বাচন বা বিধানসভা নির্বাচন ছাড়া আর কোনো উপায়, আর কোনো নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ওঠা প্রার্থী বা ব্যক্তি বা পক্ষ আসলে সেই ম্যান্ডেটটা আসলে পাবে না। ম্যান্ডেটটা একমাত্র দিতে পারে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের দল আসলে সেটা বিপক্ষে অবস্থান করছেন, কিন্তু আমরা এটাতে বিস্মিত। কারণ গণপরিষদ নির্বাচনে সকল রাজনৈতিক দল তার যে পরিক্রমা, তার যে সকল কার্যক্রম, তার সেভাবেই তারা অংশগ্রহণ করবেন। তাতে করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যেই দল আসলে তাদেরকে দাবি করছেন বড় দল হিসেবে, তারা জয়ী হয়ে আসতেই পারেন, কিন্তু তাদের উপরে দায়িত্ব থাকবে তারা সংবিধানকে পরিবর্তন করবে। কিন্তু জয়ী হয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু তাদের কোনো বাধা নেই। কিন্তু তারা কেন এই মুহূর্তে মানে সংবিধানকে পরিবর্তন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করছেন? সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই সংবিধানটা পুরোপুরি এক দলের শাসন কাঠামো স্ট্যাবলিশ করার জন্য তৈরি করা এবং এক ব্যক্তি, যদি আমরা বলি আরো সুনির্দিষ্টভাবে, এক ব্যক্তি কেন্দ্রিক দলীয় শাসন কাঠামো এখানে স্ট্যাবলিশ করার উপায় আছে এই সংবিধানে। আমরা চাচ্ছি এটা ভেঙে ফেলতে, আমরা চাচ্ছি এটা গড়ে তুলতে, নতুন করে গড়ে তুলতে। সেক্ষেত্রে যারা এক ব্যক্তি কেন্দ্রিক শাসন কাঠামোই চায় এবং এক দলের শাসন কাঠামোই চায়, তাদের পক্ষে একমাত্র এই সংবিধানকে বলা সম্ভব যে এই সংবিধান থাকলেও বাংলাদেশে পরিবর্তন করা সম্ভবপর হবে। আমরা মনে করি যে এটা একেবারেই বাংলাদেশে যে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটার সাথে কনফ্লিক্টিং এবং সেটার সাথে এক ধরনের বিট্রিয়াল পজিশনে দাঁড়ানো। আমরা মনে করি যে জনমুখী যদি অবস্থান নিতে হয়, সেখানে অবশ্যই সংবিধানকে পরিবর্তন করা এবং গণপরিষদ নির্বাচন এবং সেই সাথে অভ্যুত্থানকে সংগঠিত করা এবং অভ্যুত্থানের কি কি ঘটেছিল সেটাকে লিপিবদ্ধ করা এবং সেইটাকে সংবিধানের সাথে সংযুক্ত রাখা কোনো না কোনো উপায়, সেটা আমাদের উপরে পিপলের দায়, জনগণের দায় আমাদের উপরে আছে। সেটা যদি না করা হয়, এই অভ্যুত্থানকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হবে এবং এই অভ্যুত্থানকে ব্যবহার করে নানান রকম রাজনৈতিক কর্মকাণ্ড চালানো হবে। আমরা সেটা করতে দিতে পারি না এবং সেই কারণে আমরা এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যখন নতুন করে সংবিধান লিখিত হবে, তখন এখানে এই গণ অভ্যুত্থানকে লিপিবদ্ধ করা হবে। সেটার জন্য সেকেন্ড রিপাবলিকের যে আইডিয়া, এবং আমরা অলরেডি সেকেন্ড রিপাবলিকের মধ্যে প্রবেশ করেছি, আমরা সেই পথ পরিক্রমায় আছি, সেটাকে শুধুমাত্র দালিলিক ভাবে এবং কাঠামোগত ভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।